স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের গণমাধ্যমের মিথ্যাচার থামছেই না। এর প্রতিবাদে শুক্রবারও সরব ছিল দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। এদিকে সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ভারতীয়দের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন ১৪৫ নাগরিক। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সম্প্রীতির বাংলাদেশে উস্কানি। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং উপস্থিত আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। জোনায়েদ সাকি এবং মাসুদ কামাল, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। ত্রিপুরায় ভারতীয় বাংলাদেশের যে সহকারী হাইকমিশনের অফিস কমিশনে যে হামলা হলো, সেইটার প্রতিবাদ বা দুঃখ প্রকাশ ভারতের সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু যেটা বলা হচ্ছে, আজকে সকালেও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট, ভারতীয় একটি প্রাচীন মিডিয়া যা টেলিভিশন একটা পোস্ট দেখে বাংলাদেশের মানুষ রীতিমতো বিস্মিত হয়েছে যে এই ধরনের পোস্ট, সেটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পরিচয় প্রকাশ করতে পারছে না, শাখা সিঁদুর পরে বের হতে পারছে না, এই ধরনের খবরও সেখানে ছড়ানো হচ্ছে। প্রশ্ন উঠেছে সেটি হচ্ছে যে ভারতের পক্ষ থেকে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এগুলো বন্ধন করার কোনো উদ্যোগ সেখানে দেখা যাচ্ছে না। মানে ভারতে কি এই ধরনের অপপ্রচার, মিথ্যাচার বন্ধের কি গণমাধ্যমকে অ্যাকাউন্টেবল করার কি কোনো ব্যবস্থা নেই, নাকি এটা ইচ্ছা করেই এই অপপ্রচার ও মিথ্যাচার ছড়ানো হচ্ছে? দেখেন, আপনি একটা জিনিস খুব সুন্দর করে খেয়াল করবেন, এই ধরনের অপপ্রচার কিন্তু বেশি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়াতে। এটা বন্ধ হবে কিভাবে? বন্ধ তো তারা করতে চায় না। এটা পিছনে আসলে ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। আমি রাজনীতিটা ছোট করে একটু ব্যাখ্যা করি আপনাকে। এটা হলো বিজেপির রাজনীতি। বিজেপি যে সারা দেশে হিন্দুত্ববাদী রাজনীতি করে, যে কোনো কারণেই হোক তারা পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে পা রাখতে পারছে না। একবার এর আগের যে নির্বাচনটা 2019-এর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে মানে লোকসভা নির্বাচনে তারা কিছু আসন পেয়েছিল, প্রায় 18টার মতো আসন পেয়েছিল। এটা পেয়ে তারা ভেবেছিল আমরা বোধহয় সামনে দিয়ে খুব ভালো করব। 2021 বিধানসভা নির্বাচনে তারা কিন্তু একদম ধসে গেছে। তারা ইচ্ছা ছিল, তাদের ধারণা ছিল তারা সরকার গঠন করবে, পারেনি, এবং কখনোই তারা পারছে না। আর না পারার কারণটা কি? না পারার মূল কারণটা হলো পশ্চিমবঙ্গে প্রায় 27% মতো মুসলিম ভোটার। মোট ভোটারের 27% মুসলিম, বাকি থাকে কত? 73%। এই 73 হলো হিন্দু ভোটার। এই ভোটটা বিজেপি এই রাজনীতি কিন্তু করে, সব জায়গায় তারা কিন্তু মুসলিম ভোটারকে বাদ রাখে, হিন্দু ভোটারদের মধ্যে তারা একত্রিত করে তারা ভোটটা পায়। কিন্তু পশ্চিমবঙ্গে তারা সেটা পারছে না। এখানে হিন্দু ভোটগুলো 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 3 ভাগ 4 ভাগে। কিছু পাচ্ছে আপনার বামফ্রন্ট, কিছু কংগ্রেস, কিছু তৃণমূল, এবং কিছু তারা বেশি পাচ্ছে। কিন্তু ওই 27 তো পেয়ে যায় তৃণমূল একা। ওই 27 আর এগুলি যোগ করলে তৃণমূল বারবার খেলে জিতে যায়। তো এখন ওদের ভোট হলো কি, যে আমি যদি পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা ভীতি তৈরি করতে পারি। আবার পশ্চিমবঙ্গের হিন্দুর সঙ্গে কিন্তু আমাদের দেশের হিন্দুর একটা খুব আত্মিক সম্পর্ক আছে, মানে হয়তো একই ফ্যামিলির, কেউ এখানে কেউ এখানে। তো তোমার আত্মীয় ওখানে মার খাচ্ছে, এটা শুনলে যদি এরা যদি ক্ষিপ্ত হয়ে যায় এবং এরা যদি মনে করেন একত্রিত হয়, এই প্রত্যাশায় তারা কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে চালাচ্ছে। কারা চালাচ্ছে? কোন দলগুলি চালাচ্ছে দেখেন আপনি, কোন মিডিয়াগুলি চালাচ্ছে। যেমন রিপাবলিক বাংলা, এটা তো গদি মিডিয়া, সবাই জানে, অর্ণব গোস্বামীর মিডিয়া, এটা সবাই জানে, এটা বিজেপির মিডিয়া। তো এখন এরকম কিন্তু বেসিক্যালি এটি হলো মূল কাজটা। তারা আগামীতে 2026-এ ওখানে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে বিজেপি জিততে চায়, এবং এই আশায় তারা এখন থেকে এই হিন্দুত্ববাদী যে চিন্তাটা, যে হুজুগটা, সেটা তারা একত্রিত করার চেষ্টা করছে। দিস ইজ দ্য মেইন কজ। কাজেই বিজেপি তো ভাই আপনার স্বার্থ বুঝবে না, আমার স্বার্থ বুঝবে না, সে বুঝবে পশ্চিমবঙ্গে আমাকে জিততে হবে। এবং এই জন্য এই পর্যায়ে এক পর্যায়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে, আরে হিন্দুদের তো একত্রিত করে দিচ্ছে, তবে আমিও নামি এই কম্পিটিশনে। সেও বলা শুরু করছে, বুঝে হোক না বুঝে হোক, তার মতো করে সে বলতেছে যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাও।
সিম্পল, ঘটনা সিম্পল। আপনি ওই রিপোর্টগুলো আপনি পড়ে দেখবেন, হিন্দুদের শাখা সুদর নিয়ে যাচ্ছে অমুক তমুক, কোথায়? কোনো জায়গায় কিন্তু কোনো সোর্স নাই, একটা ঘটনা নাই। আজগবি কিছু জিনিসপত্র বানায় 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 যা ইচ্ছা তাই বলে। ওই দিন একটা রিপোর্ট দেখলাম আপনার আসামের একটা টিভি, আসাম লাইভ 24 নামে একটা টিভি। সেখানে লেখা হয়েছে মানে বলা হচ্ছে যে ঢাকা শহরে হিন্দুদের মৃতদেহে ভরে গেছে। তা আমি মনে মনে চিন্তা করলাম, এটা কোন ঢাকা শহর? সেই ঢাকা শহরে কি আমি থাকি? যদি থাকি তাহলে হিন্দু মৃতদেহ ভরে গেছে কোথায়? আমি তো একটাও দেখতেছি না। তো এদের তো কারো কাছে জবাবদিহি করতে হয় না, কোনো জবাবদিহিতা তো নাই, বলে যাচ্ছে। আবার আপনি ইন্ডিয়ার কোনো বড় সাংবাদিক কয়দিন আগে দেখলাম দিল্লি প্রেস ক্লাবের সভাপতিকে প্রশ্ন করছে, কি লাহিরি যেন নামটা ভুলে গেলাম আমি। তো উনি বলতেছে যে এই সমস্ত মিডিয়াকে আপনার পাত্তা দেন কেন? আমরা তো এগুলিকে গুনি না, সে বলতেছে। তো উনি যদি এটাকে না গোনেন, যদি পাত্তা না দিই, আমি দিলাম না ধরা যায়, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তো দিচ্ছে পাত্তা। আপনি দেখেন শুভেন্দু অধিকারী, বিজেপির মানে পশ্চিমবঙ্গের মূল নেতা, যে সে বেনাপোল চলে আসছে, এখানে বেনাপোল বর্ডারের কাছে সে মিটিং করে বলে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি এটা না মানা হয় তাহলে এখান থেকে আলু রপ্তানি বন্ধ করে দেবো। আচ্ছা, আলু রপ্তানি বন্ধ করার জন্য ওনাকে বর্ডারে আসতে হবে কেন? রপ্তানি কি পশ্চিমবঙ্গ করে নাকি কেন্দ্রীয় সরকার করে? কেন্দ্রীয় গভর্নমেন্ট করে। তো কেন্দ্রীয় গভর্নমেন্ট তো তারই লোক, বিজেপির লোক আছে, বলে দিলেই পারে আপনারা আলু রপ্তানি করেন না। তার মানে এটা আসলে রাজনীতি। এটা এখানে ওখানকার মানুষকে একটা হুজুগের মধ্যে ঢোকানোর চেষ্টা। এখন সেই চেষ্টার বাই প্রোডাক্ট হলো আমাদের ক্ষতি। আমাদের ক্ষতি মানে আমি তো কালকেও দেখলাম, আমি কোনো একটা টিভিতে দেখলাম, এই সাভারের একটা গ্রামে দেখালো, গ্রামে একটা নদী, এপারে গ্রাম ওপারে গ্রাম, 2 গ্রামে অ্যাবাভ 70% হলো হিন্দু, এবং তারা বলতেছে আমাদের এখন তো কখনো কিছু হয় না, বলতেছে। ওদের ইন্টারভিউ নিয়ে আসছে তারা। তো আমি মনে করি আমাদের মিডিয়ারও একটা পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত এই মুহূর্তে। যে সমস্ত এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকায় যেগুলো আছে, যেখানে হিন্দু বেশি আছে, ধরেন 40% হিন্দু যেখানে আছে, সেখানে আপনাদের লোকজনকে পাঠান, তারা মাঠের থেকে রিপোর্টটা নিয়ে আসুক, তারা কেমন আছেন, তারা কেমন আছে, তারা বলুক। তারা যদি বলে হ্যাঁ ঠিক আছে, আমি তো কথা শুনি না। বিশ্বাস করেন, আমি বিভিন্ন পত্রিকার সম্পাদকদেরকে জিজ্ঞেস করছি, আমার পরিচিত যারা আছে জিজ্ঞেস করছি, ভাই আসলে কি আপনাদের রিপোর্টাররা কি পাঠায়? আপনাকেও জিজ্ঞাসা করতেছি, আপনাদের তো সারা দেশে রিপোর্টার আছে, জি, তারা কি এমন রিপোর্ট পাঠায় যে হিন্দুদের মন্দির ভাঙতেছে, মুখ করতেছে, আপনাকে সেগুলো চাপায় রাখছেন? ভাই এটা তো সহজ কথা। রিপোর্ট কখনো চাপানো যায় বাংলাদেশে? চেপে রাখা যায় না, চেপে দিতে হয়। তা নাহলে ওই রিপোর্টার নিজে ওখান থেকে ফোন করে এখন যেই সময় সেই সময় তো মানে মানে কথিত মূলধারা না বললেও সামাজিক যোগাযোগ আছে না বলে সেটা রাখার কোনো উপায় নাই। উপায় আছে, কেউ না কেউ দিত, কই দেখি না তো একটা রিপোর্টও। এগুলি বলেন কি বলবেন? এখন যদি তারা চায় যে আমি এটা করেই যাব তো করবে, কি করবে? নিজেদেরকে হাস্যকর করতেছে। মাসুদ কামাল ভাই, আপনাকে ধন্যবাদ। সাকিব ভাই, আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে মানে 2টা প্রসঙ্গে জানতে চাইব। একটা হচ্ছে যে মাসুদ কামাল ভাই যেমন বলছেন যে এটি মানে অনেকটাই অভ্যন্তরীণ রাজনীতি, সেটা আপনি মনে করেন কিনা? এর পাশাপাশি অনেকে আবার বলছেন যে মানে 2 দেশের যে প্রগতিশীল মানুষ যারা আছেন তাদেরকে একটা বিভাজনের একটা রাজনীতিও আছে। কারণ আমরা দেখেছি যে জুলাইয়ের যে গণজাগরণ এবং অভ্যুত্থান, সেই সময়ে দিল্লি এবং কলকাতাতে কিন্তু এখানকার যারা অভ্যুত্থানে যারা রাজপথে নেমেছিলেন তাদের পক্ষে মিছিল হয়েছে, এবং এখানকার যে কজ ছিল তার পক্ষেও সেখানে জোরালো কণ্ঠস্বর ছিল এবং সংহতি ছিল। তো আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো খুব প্রায় পরিষ্কার যে ভারতের মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ, এবং ভারতের বর্তমান যারা শাসক বিজেপি, তারা মোটামুটি বাংলাদেশের বিরুদ্ধে একটা ডিসইনফরমেশন, মানে মিথ্যা এবং ফেক সমস্ত তথ্য নিয়ে এক ধরনের যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তো তাদের সফট পাওয়ার অনেক শক্তিশালী এবং তারা সেই প্রচারণাটা করছে। এটা তো একটা অভ্যন্তরীণ রাজনীতি আছেই, যে কথাটা ইতিমধ্যে বিস্তারিতভাবে মাসুদ কামাল ভাই ব্যাখ্যা করলেন, আমি আর সেটা রিপিট করছি না। বিজেপির এর ফলে একটা খুবই সরাসরি স্বার্থ আছে। বাংলাদেশে এটা একটা হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এখানে মৌলবাদীদের উত্থান ঘটছে, এইভাবে পোর্ট্রে করতে পারলে
তাদের দেশে সুবিধা হয়, তাদের দেশে তাদের হিন্দুত্ববাদী রাজনীতি সুবিধা পায়। আবার একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষত পশ্চিমা বিশ্বে যদি এই ধারণা তারা প্রতিষ্ঠিত করতে পারে যে বাংলাদেশে সব ধরনের মাইনরিটি খুবই সংকটের মধ্যে আছে এবং এখানে আসলে তাহলে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে একটা নতুন গণতান্ত্রিক যাত্রা, একটা অন্তর্বর্তী সরকার যে এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সব কিছুই একটা নানাভাবে কালিমালিপ্ত হয়, কলঙ্কিত হয়। এবং সেটা করতে পারলে তখন ভারতের পক্ষে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা অনেক বেশি সহজ হবে। কেননা ভারতের সরকারের যে পলিসি, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার পতনে তারা খুবই আপসেট এবং এই যে বাংলাদেশের মানুষের একটা বড় উত্থান, যে এই উত্থানটাকে তারা কোনোভাবেই এখনো পর্যন্ত সহজভাবে মেনে নিতে পারছে না। এইটার সাথে যে খাপ খাইয়ে নেওয়া পরিবর্তিত পরিস্থিতির সাথে বাংলাদেশ যে এখন চোখে চোখ রেখে কথা বলে, নতজানু কোনো নীতির দিকে বাংলাদেশের আগ্রহ নেই, বাংলাদেশ যে সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা করেই সুসম্পর্ক চায়, এই জায়গাটা তাদের একটা নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে তারা চাচ্ছে না, বরং ওই যে পুরনো জায়গাটাতেই তারা ফিরতে চায় এবং সেই ক্ষেত্রে এই ধরনের চাপ সৃষ্টি পশ্চিমা বিশ্বকে বাংলাদেশ সম্পর্কে একটা ভুল ধারণা সেখানে তৈরি করা, এটাও তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য, সেটা খুব পরিষ্কার প্রথম থেকেই আছে। তো এখন এখানে ধরুন আমাদের দিক থেকে যে করণীয় জায়গা, সেটা আমরা প্রথমত এই কথাটা আমরা বহুবার বলেছি যে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক ঐক্য করে উঠেছিল, সেই রাজনৈতিক ঐক্যটা আমাদের সংহত রাখতে হবে এবং তার একটা প্রকাশ জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে, যেহেতু আমাদের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন আক্রান্ত হয়েছে, এখানে শান্তিরক্ষী পাঠানোর মতো কথা তোলা হচ্ছে এবং এটা স্পষ্টতই এটা ঠিক কোনো মানে প্রচারণা পর্যায়ে নেই, এটা এখন একটা মানে বলতে পারেন যে সিরিয়াসলি বিবেচনার মধ্যে নেয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে সেখানে আমাদের দিক থেকে আমাদের যে ঐক্য, সেটা প্রতিষ্ঠিত করা দরকার এবং সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে বৈঠক ডেকেছেন রাজনৈতিক দলগুলো, ধর্মীয় নেতাদের, ছাত্রদের, এটা আরও মানে চলতে থাকা দরকার। আরও সমাজের বিভিন্ন অংশের সাথে, শ্রেণী পেশার সংগঠন, সিভিল সোসাইটি, ছাত্র সংগঠনগুলোর সাথে বসা দরকার, যেটা তারা এখনো বসেননি। ফলে এবং সম্মিলিতভাবেও আরও স্টেক হোল্ডার, রাষ্ট্রের স্টেক হোল্ডারদের সহ একটা জাতীয় সভাও হওয়া দরকার, সেটা আমরা প্রস্তাব করেছি। একই সাথে যেটা আমরা খুব জোরের সাথে বলতে চাই যে এই যে অসত্য, মিথ্যা, একটা ফেক জিনিস নিয়ে ওরা এগোচ্ছে, তার বিরুদ্ধে সত্য নিয়ে আমাদের লড়াই করতে হবে। প্রকৃত অবস্থাটা কি, সেই দিক থেকে ধরেন সরকারের উদ্যোগ নেওয়া দরকার। আমাদের দেশের মানুষ, প্রবাসী যারা বাংলাদেশি আছেন, তাদের সকলে মিলেই এই মানে ফ্যাক্ট চেক করা দরকার। ওরা যে সমস্ত প্রচারণা করছে, যে সমস্ত পোস্ট দিচ্ছে, সেগুলো যে বেশি ভুয়া, সেই ভুয়া জিনিসগুলো ওগুলোকে মানে ভুয়া হিসেবে প্রমাণ করা দরকার। সেই জায়গাগুলোতে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যেটি বলছেন যে মানে এমন হাস্যকর ইনফরমেশন ছড়ানো হচ্ছে যে সেটা আসলে মানে প্রতিবাদ করার মতো জায়গা। মানে ঠিক আছে, হাস্যকর আমরা জানি, কিন্তু হাস্যকর ব্যাপারটাও মানে সবসময় সোশ্যাল মিডিয়া যেটা হয় যে একটা পোস্ট করা হয়, তারপর গ্যালারিতে অনেকে থাকে এবং সেই গ্যালারিতে থাকা লোকেরা অনেক সময় হাস্যকর জিনিসও মানে কি বলা যায় যে কিছুটা কনজিউম করে, ভোগ মানে তারপরে বিশ্বাসও করে কেউ কেউ। ফলে আমাদের সবসময়ই তার কাউন্টারটা রাখা দরকার, যাতে করে সেটা প্রতিষ্ঠা করা যায়, বিশেষত যারা পলিসি মেকারদের কাছে যাতে এই ধরনের কোনো ভুল তথ্য না থাকে। ফলে প্রত্যেকটি ঘটনায় যে ভুয়া, হাস্যকর, সেইটা প্রমাণ করা দরকার আছে এবং সেটার জন্য যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার, সেইগুলো সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া হবে, মানে বেসরকারি পর্যায়ে জনগণের দিক থেকে, নাগরিক দিক থেকে, আমাদের প্রবাসীদের দিক থেকেও এটা করা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। একই সাথে আমি মনে করি যে বাংলাদেশের মিডিয়ারও অনেকগুলো উদ্যোগ নেওয়া দরকার আছে। বাংলাদেশের মিডিয়ার একটা দুর্বলতা হচ্ছে যেখানে কোনো বেশিরভাগই হচ্ছে বাংলা চ্যানেল, মানে আমাদের ইংরেজি ভাষী চ্যানেল ওই অর্থে নেই। তারা অনুষ্ঠান চালু করতে পারে, আন্তর্জাতিক অডিয়েন্সের কাছে আমাদের কথা পৌঁছানো দরকার। একই সাথে যেটা করা দরকার সেটা হচ্ছে যে দেশের প্রকৃত তথ্যটা তুলে নিয়ে আসা। এই যে সমস্ত প্রচারণাগুলো হচ্ছে, সেই জায়গাগুলোতেই মিডিয়া যেতে পারে, গিয়ে রিপোর্ট করতে পারে এবং ওদের অসারতা, ওদের ভয়ঙ্কর মানে যে একটা মিথ্যা জায়গা, সেটাকে তুলে ধরতে পারে এবং তাতে আমাদের দেশের জনগণের মধ্যেও কিন্তু ওরা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। এই দেশের একটা অংশ মানুষ তো মানে অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হয়ে পড়তে পারেন যে এখানে নানা রকম নির্যাতন হচ্ছে, এমনকি হিন্দু জনগোষ্ঠীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে
মাইনরিটির মধ্যে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা অন্যান্য জাতির মানুষদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। তারা হয়তো ভাবতে পারেন যে নিশ্চয়ই অনেক কিছু হতে পারে। এই জায়গাগুলো ঘটছে এবং যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো যথাযথ তদন্ত হওয়া দরকার। মানে একটা ঘটনাও যদি ঘটে থাকে, কেউ ষড়যন্ত্র করে যদি করে, আর এই প্রত্যেকটা তদন্ত কেন হওয়া দরকার? এখন দেখুন 5ই আগস্টের পরে যে কয়টা ঘটনা ঘটেছে সবগুলোকেই সবচেয়ে মানে ব্যাপকভাবে সেল করা হচ্ছে। একটা ঘটনা হয়তো ঘটেছে 100টা ফেক দিয়ে সেটাকে মানে নানাভাবে একটা মাতম তৈরি করা হচ্ছে। এই জায়গাটা সে কারণেই প্রত্যেকটি ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো যথাযথ তদন্ত করা উচিত, কারা যুক্ত ছিল। এবং আমরা তো দেখছি যে সরাসরিভাবে মানে আওয়ামী লীগ একটা মানে কীরকম একটা অবস্থা, মানে শেখ হাসিনা তো 5 তারিখ পর্যন্ত মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করে গুম খুন লুটপাট তো করেছেনই, একেবারে জুলাই আগস্টে যেভাবে আমাদের শিশুদের পর্যন্ত হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। 5ই আগস্টের পরে তার কাণ্ড দেখেন, কিভাবে একটা পুরো দেশ ধ্বংসের মানে একটা আন্তর্জাতিক পরিসরে তার জন্য একটা উঠে পড়ে লেগেছেন। এবং তাদের লোকেরা কতটা ভয়ঙ্কর, চট্টগ্রামে তারা এই যে আমাদের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো, একজন আইনজীবী যিনি একজন সরকারি মানে এপিপি, তাকে যেভাবে নৃশংস কায়দায় হত্যা করা হলো, এটার উদ্দেশ্য তো খুব পরিষ্কার যে মুসলিম সম্প্রদায় খেপে গিয়ে যাতে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে। সেই হামলা করলে ওই ছবিগুলো ওই ভিডিওগুলো তারা পশ্চিমা দেশে প্রচার করবে। যেমনটা তিনি নিজেই বলেছেন টেলিফোনে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার জন্য যাতে হামলা করলে ট্রাম্প সমর্থকদের বাংলাদেশে হামলা করা হচ্ছে, এইভাবে তিনি ছবিগুলো তার লিঙ্কে পাঠিয়ে দিবেন। এইটা প্রমাণ করে যে তারা একই মানে কৌশল প্রয়োগ করছে এবং বিভিন্ন জায়গায় এইভাবে নিজেরাই হামলা করবে। ফলে এখানে খুব স্পষ্ট করেই প্রতিটি ঘটনার সরকারি দিক থেকে খুবই দ্রুত এবং যথাযথ তদন্ত হওয়া উচিত এবং সেগুলো এক্সপোজ করা উচিত যে কারা করছে। তার ফলে মানুষের মধ্যেও একটা ঐক্যের জায়গাটা সৃষ্টি করা দরকার। এবং আমরা বলবো যে বাংলাদেশে মানে সকল ধর্মের জাতির মানুষের তাদের মধ্যে একটা আজকের যে রাজনৈতিক বাস্তবতা, এই বাস্তবতাটা তাদের উপলব্ধি করা দরকার। বাংলাদেশের একটা দল ক্ষমতা হারিয়ে কিভাবে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা অন্যান্য জাতির মানুষকে জিম্মি করছে, যে একেবারে রীতিমতো জিম্মি করছে, তাদের মানে গলায় পাড়া দিয়ে তাদেরকে হত্যা করে তাদের জীবনকে নাজুক করে তারা তাদের রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছে। এই চেহারাটা যারা এতদিন অসাম্প্রদায়িকতার ভেগ ধরেছিল তাদের এইটা আজকে উন্মোচন হওয়া দরকার। ফলে যারা অসাম্প্রদায়িকতা নিয়ে চিন্তা করেন, মানে নানাভাবে রাষ্ট্র কোনো ধর্মীয় চরিত্র না নিক সেইটা চান, তাদের আজকে পুনরায় ভাবা দরকার রাজনৈতিক সমীকরণে তাদের অবস্থানটা কী হবে এবং কীভাবে আমাদের এগানো দরকার। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তার নেতা শেখ হাসিনা যিনি পালিয়ে চলে গেছেন, তার তো ন্যূনতম আর কোনো রাজনীতি করার মোরাল জায়গা নাই, তারপরও তারা করে যাচ্ছেন এবং নিজের নেতাকর্মীদেরকেও কি মানে ভীষণ রকম একটা ঝুঁকির মধ্যে ফেলছেন। ফলে এই সব কিছু মিলে বাংলাদেশের জনগণের এখন রাজনৈতিক দিক থেকে মানে একটা পরিষ্কার অবস্থান নেওয়া দরকার। চট্টগ্রামবাসী যে ধৈর্য সংহতি এবং নিরাপত্তার জায়গা তৈরি করেছেন, অসাধারণ একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরও, সেইটা বাংলাদেশের শক্তি এবং সেই শক্তির দিকটা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ করা দরকার। 1 2 হচ্ছে যে এই ফ্যাক্ট চেক করে আমরা অসত্যের বিরুদ্ধে সত্য নিয়ে দাঁড়াবো। যত রকম সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার চেষ্টা করুক, আমরা ওই যে সংহতি সম্প্রীতি এবং নিরাপত্তার জায়গাটাকে নিশ্চিত করে আমরা এটাকে লড়াই করব এবং সেই ক্ষেত্রে সরকারকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকার জায়গায় যেতে হবে। আমরা এই দাবিগুলো আমরা কিন্তু করে এসেছি। আমরা এই কথাও বলেছি যে আমাদের সারা দেশের মানুষ অন্তত একদিন 1 ঘন্টা যে যেখানে আছে সেইখানে থেকে আমরা নামি জাতীয় পতাকা হাতে আমরা থাকি, যে বাংলাদেশের সার্বভৌমত্ব ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে কাজ হবে না। এইখানে মানুষ যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, যে লিঙ্গীয় পরিচয়ের হোক, যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবনচর্চার হোক, তাদের এখানে নিরাপদ নাগরিক মর্যাদা আছে এবং সেইটাই নিশ্চিত করা আমাদের রাষ্ট্রের অঙ্গীকার। এবং যদি কেউ সেটা লঙ্ঘন করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াটাই এটা আমাদের জাতীয় একটা সিদ্ধান্তের প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে কিন্তু আমরা ওদের মোকাবেলা করতে পারবো, যেমনটা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের শক্তি নিয়ে দাঁড়িয়েছি। জি, সাকিব ভাই আপনাকে ধন্যবাদ। মাসুদ কামাল ভাই আপনার কাছে ফিরি এবং আপনাদের দুজনের কাছেই আমি অভিন্ন প্রশ্নই রাখতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে, মানে এই যে বক্তব্য সেটাকে আপনারা কিভাবে দেখেন? এবং 5ই আগস্টের যে অভ্যুত্থান সেখান থেকে আওয়ামী লীগ কিংবা ভারত তারা কোনো শিক্ষা
নিয়েছে বা নেবে বলে আপনারা মনে করেন কিনা, আমি প্রথমেই মাসুদ কামাল ভাই আপনার কাছে আসতে চাই। না, হাফিজউদ্দিন সাহেবের যে কথাটা না, এখানে আমার কাছে মনে হয় এটা অর্ধসত্য। অর্ধসত্য কীভাবে? যে আওয়ামী লীগকে বন্ধু বানাতে যে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে, আমি শত্রু কথাটা মানতে রাজি না। শত্রু আর কি আছে? ভারতকে আমরা শত্রু মনে করি না তো। ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র, ঠিক আছে, ওরা ভুল করতেছে। ওদের ভুল করার জন্য আমাদের ওদের প্রতি সহানুভূতি থাকবে, ওদের প্রতি কোনো রোষ ক্রোধ আমাদের নাই। ক্রোধ করবো কেন? আমরা শুধু যুদ্ধ করবো নাকি? মারামারি করতে যাবো না তো। ওরা ভুল করতেছে, ওরা আমাদেরকে অহেতুক খোঁচাচ্ছে, আমি বলবো ওরা অহেতুক আমাদেরকে খোঁচাচ্ছে। এই যে পোক করে না, এই পোক করতেছে, করুক। আমরা তো উত্তেজিত হচ্ছি না, আমরা তো ঐক্যবদ্ধ আছি। আমরা তো ওদের মধ্যে যুদ্ধ ঘোষণা করতেছি না, শত্রুরা তো যুদ্ধ ঘোষণা করতাম। কাজে শত্রু না আমরা ওনাদের। ওরা আমাদেরকে শত্রু ভাবছে কেন, এটা ওদের ব্যাপার। তবে একটা জিনিস আমি বলি, হয়েছে কি, এটাও স্বাভাবিক। ওদের জায়গায় থাকলে আপনি এরকমই করতেন, আমিও এরকমই করতাম। ধরেন আপনার বাড়ির খুব একজন অনুগত ভৃত্য, হঠাৎ করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি বাইরে থেকে আসে দেখলেন যে আপনার অনুগত ভৃত্যটা নাই, আপনি মন খারাপ হবে না? হবে তো ভাই, হবে। এত আমি চাইতেই দিত, আমি চাইতাম 1 গ্লাস পানি, সে দিত আমাকে 2 গ্লাস পানি। আমি তাকাইলেই বুঝতো যে আমি এখন চা চাই, আমাকে চা বানাই দিত। এত আরামের একটা ভৃত্য ছিল, সে চলে গেছে ভাই, অথবা তাকে বের করে দেওয়া হয়েছে, অন্য মেম্বারে বের করে দিচ্ছে। আপনার মন খারাপ? ভারতের ওই অবস্থা হয়েছে। ভারতের এখানে একটা অনুগত ভৃত্য ছিল, শেখ হাসিনা নামের সরকার যারা ছিল, না চাইতে দিত। এবং শেখ হাসিনা নিজেই বলতো যে ওরা আমার কাছে যা চাইছে তার চেয়ে বেশি দিয়ে দিছি। ভৃত্য নিজেই বলতেছে আমাকে বেশি দিচ্ছি আমি। তো যে বেশি দিয়েছি সে হঠাৎ করে নাই হয়ে গেছে, দুঃখ লাগবে না? দুঃখ লাগতেছে, কি করবেন? এটা তো আর কিছু না। এখন ওনাদের একটা জিনিস আমি বলি আপনাকে, এখানে কতগুলি ঘটনা আছে, ঘটনার পরম্পরা আপনি একটু হিসাব করেন। ট্রাম্প সাহেব ক্ষমতায় আসছেন জানুয়ারি 20 তারিখে, উনি ক্ষমতা দায়িত্ব বুঝে নেবেন। ট্রাম্পের সঙ্গে ইউনূস সাহেবের সম্পর্ক ভালো না, একদমই ভালো না। ইউনূস সাহেব ট্রাম্পকে যখন 2016 সালে ক্ষমতা আসছিলেন, তখন ট্রাম্প সাহেবকে সম্পর্কে উনি বলছিলেন যে একটা অন্ধকারের মধ্যে দেশটা যাচ্ছে, ট্রাম্প সম্পর্কে মন্তব্য করছিলেন। এবং ট্রাম্প সাহেবও ইউনূস সাহেব সম্পর্কে বলছিলেন একটা মিটিংয়ে যে কই সে মাইক্রো ক্রেডিটের ওই লোকটা কোথায়, বলছিলেন কিন্তু এগুলো। তো ট্রাম্পের সঙ্গে ইউনূসের সম্পর্ক ভালো না। ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক খুব ভালো, তারা পরস্পরকে বন্ধু ছাড়া কথাই বলে না, বুঝলেন এই বিষয়গুলো কিন্তু। এবং ট্রাম্পের একটা ফর্মুলা আছে, সেটা স্লোগানই তা, সে বলেছে যে আমেরিকা ফার্স্ট, মানে আমি আগে আমেরিকার কথা ভাববো, পরে অন্যের কথা ভাববো। কাজেই এই বাইডেন গভর্নমেন্ট যেভাবে সারা দুনিয়াতে মরুলিপনা করছে, এই মরুলিপনার ব্যাপারে ট্রাম্পের কোনো আগ্রহ নাই। তো সে কী করবে? সে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সে মরুলিপনা করতো, সেই সমস্ত জায়গায় সে একটা করে ইজারাদার বসাবে। তোমাকে বানাইলাম ইজারাদার, তুমি এখানে কাজকাম করো, করে আমাকে যা আনাইও। তো এই রিজিয়নে ট্রাম্পের ইজারাদার হবেন মোদি সরকার। ভারতের চশমায় ট্রাম্প এখন থেকে বাংলাদেশকে দেখবে, এইটা মোদি মনে করে অথবা ইন্ডিয়া মনে করে। যে কারণে ইন্ডিয়া এখন থেকে এসে একটা গ্রাউন্ড ক্রিয়েট করতেছে যে 20 তারিখের ক্ষমতায় বসুক, তারপরে তো আমি যা বলবো তাই হবে। যেমন গত নির্বাচনের সময় কিন্তু এই বাংলাদেশি ইলেকশন নিয়ে কিন্তু আমেরিকার সঙ্গে কিন্তু ইন্ডিয়া একটা মোটামুটি বিরোধী হয়ে গেছে। তারপরে আমেরিকা কি করবে? কোনো মতে শুনে নিয়েছে মুখে মুখে, বাস্তবে শুনে নাই, পরে তো অন্য ঘটনা আমরা দেখলাম। তো এখানে কিন্তু তা হবে না। এখন এই জন্যই একটা সে অবকাঠামো আগে তৈরি করতেছে, একটা আবহাওয়া তৈরি করতেছে, করে নিয়ে তারা এটা চালাবে। এই হলো কি বেসিক এইটা কারণ, প্রত্যাশাটা। কিন্তু সমস্যাটা কি জানেন? পৃথিবীর একটা দেশ যত ছোটই হোক না কেন, যদি সে দেশে জনগণ ঐক্যবদ্ধ থাকে, সেখানে হয় না। মালদ্বীপ দেখা দিছে ভাই, মালদ্বীপের মসজিদ সরকার কয়জন লোক নেবে ওখানে, আমাদের মিরপুরের চেয়ে ছোট। সেই দেশ ভারতকে ওদের সৈন্যগুলিকে বাইরে দিয়েছে না, এটা ভারতের 2 গালে 2 চর না, কী হয়েছে? মজুর কী হয়েছে? কিছুই হয় নাই। তো এখানে আমাদের দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তো এই সমস্ত করে ভাই কোনো লাভ হবে না। শেখ হাসিনা সে আনতে চান। শেখ হাসিনাও দেখলাম ফোনে বলতেছে যে চট করে নাকি ঢুকে পড়বে। যে চট করে ঢুকে নাকি, চট করে ঢুকুক না ভাই। এদেশের মানুষ শুনেন, শেখ হাসিনারে কিন্তু এদেশের মানুষ তাড়াইছে, কোনো কু কিন্তু হয় নাই। আর্মি কু করছে? করে নাই তো রে ভাই। এদেশের মানুষ যারা তাকে তাড়াইছে তাদের হাতে কি ছিল? অস্ত্র ছিল, অস্ত্র ওনার কাছে ছিল। এটা বাস্তবতাকে বুঝতে হবে।
কাজে এরকম একটা মানসিকতা যেখানে আছে মানুষের মধ্যে, সেখানে ওনাকে উড়ায় দেয়, এসে বসায় দেয়, লাভ হবে না ভাই। এদেশের আমি একটা বাস্তবতা বলি, এটা মানে নেন ভাই, এদেশে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ টুডে অর টুমরো এই দেশে আসবে, খুব বেশি একটা দেরি হবে না। আওয়ামী লীগ অনেক বড় দল, সারা দেশে অনেক সাপোর্টার আছে, কিন্তু নিশ্চিত থাকেন শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনার পরিবারের কেউ আসবে না, শেখ পরিবারের কেউ আসবে না এই দেশে। আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল তারা কেউ পুনর্বাসিত হবে না এই দেশে, দেশের মানুষ তাদেরকে মেনে নেবে না। এটা হলো আমার অনুভূতি থেকে আমি বলতেছি। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ অনেক বড় দল, অনেক সমর্থক আছে, আওয়ামী লীগের অনেক লোককে আমি চিনি যারা নাকি শেখ হাসিনার এই শাসনকে পছন্দ করতো না। জি, মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ। সাকিব ভাই আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে বিএনপি নেতার যে বক্তব্য সেটাকে আপনি কীভাবে দেখেন? আরেকটা হচ্ছে যে মানে ভারতের যে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে, মানে সব জায়গাতেই হচ্ছে মানে ভারতের সাথে যে সম্পর্ক সেটা খুব বেশি ভালো না, এবং সেই ক্ষেত্রে আঞ্চলিক নেতা হওয়ার যে ভারতের যেই ইচ্ছা বা লক্ষ্য সেটা তারা আসলে পারবে কিনা, বা এই প্রতিবেশীদের সাথে যে মানে সম্পর্ক তার খারাপ, সেইটা আসলে কেন বা কিভাবে হলো সেটা যদি ভারতের বলেন। ফরেন পলিসির একটা বড় সমস্যা হচ্ছে যে নেইবারের সাথে তার যে ঔদার্যের জায়গা থাকা দরকার বড় দেশ হিসেবে, এবং তার মধ্যে দিয়ে তার যে কর্তব্য একটা বড় দেশ হিসেবে যা থাকে, সেইটার ক্ষেত্রে তাদের ভঙ্গিটাই সবসময় এমন দাঁড়ায় যে তাদেরকে সার্ভ করার জন্য বাকিরা ব্যস্ত থাকবে, এবং তাদের প্রায়োরিটি সবসময় অন্যদের কোনো প্রায়োরিটি না। যার ফলে বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্ত নীতি তারা নিয়েছে, নদীর পানি, সীমান্ত, আজকেও একজন পঞ্চগড়ে আমাদের নাগরিককে হত্যা করা হলো, তো এই হত্যা তো তারা করে যেতেই পারছে। তো এইটা যে ধারাবাহিকতায় করে যেতে পারছে, আমার মনে হয় যে আমাদের দিক থেকে আরও কড়া পজিশন নেওয়া দরকার, যে আমরা কোনো একটি হত্যাকাণ্ড আর মেনে নেব না। সেই জায়গাটা ভারতকে এটার জন্য প্রয়োজনীয় মানে যা কূটনৈতিক উদ্যোগ সেটা আমাদের নিতে হবে। এখন এই যে এখানে ধরেন যেহেতু যে কথাটা বললেন যে শেখ হাসিনা তো বলে গেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, তো এখন মানে এই যে বললাম আগেই আমি যেটা বলেছি যে পরিবর্তিত বাস্তবতাটা ভারতের পক্ষে মানে মেনে নেওয়াটা তারা এখনো পর্যন্ত হয়তো সিদ্ধান্তে আসতে পারেনি। না হলে এটা তো একটা আশ্চর্যকরই যে একটা দীর্ঘ দিন যেখানে নির্বাচনী গণতন্ত্র আছে, যেখানে একটা কি বলে যে বড় দেশ, তারা কিভাবে তার প্রতিবেশীর প্রতি এইরকম একটি নীতি গ্রহণ করতে পারে যে তাদের দেশের জনগণ কর্তৃক উৎখাত হয়ে যাওয়া একজন শাসকের পক্ষ নিয়ে পুরো দেশের ব্যাপারেই তারা একটা অত্যন্ত বৈরী নীতি গ্রহণ করেছেন। এখন এটার ক্ষেত্রে ধরেন তাদের যে তারা থামবে কিনা সেই জায়গায় আমি খুব ভরসা করছি না, কারণ আপনি এতদিন বলেছেন ওই যে একজন বলল না যে এই সমস্ত মিডিয়াকে পাত্তা দেন কেন, তো এখন আনন্দবাজার তো একটা মেইন স্ট্রিম মিডিয়া না, পশ্চিমবাংলার অন্যতম প্রধান এবং হচ্ছে দিল্লির ইন্ডিয়া টুডে ইভেন এনডিটিভিতেও যে সমস্ত তথ্য প্রচারিত হচ্ছে, তার মানে মেইন স্ট্রিম মিডিয়াতে চলে এসছে। সেই মেইন স্ট্রিম মিডিয়াতে যে ধরনের কথা আসছে তার কি কোনো তথ্যগত জায়গা আছে? তারা কি সেগুলো করছে না? কিন্তু তারা চালু হওয়ার মধ্যে ওই একই প্রচারণারই একটু রকম ফের করে প্রচার করছেন। এই যে শাখা সিঁদুর মানে পরে কেউ বের হতে পারছে না ঢাকা শহরে, এইরকম একটা মানে নিউজ করে ফেললো, মানে এই নিউজটা করার মধ্য দিয়ে তারা একটা ইমপ্রেশন তৈরি করতে চাচ্ছে, ফলে এটা সহজে থামবে না। এই কারণে আমি বলছি যে আমাদের দিক থেকে আমাদের প্রকৃত অবস্থাটা তুলে ধরতে হবে, এই অসত্যের বিরুদ্ধে সত্য নিয়ে লড়াই করারই আমাদের একমাত্র জায়গা। এখন এটার ক্ষেত্রে আমাদের পলিসিটা কি হবে এইটাও আমরা আলোচনা করেছি প্রধান উপদেষ্টার সাথে। আমরা কিন্তু কূটনৈতিক তৎপরতাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। ওরা যতই মানে এই ধরনের মিথ্যা এবং একটা বৈরী চেষ্টা করে জেনেভা কনভেনশন লঙ্ঘন করে আমাদের হাই কমিশনে হামলা করুক, বাংলাদেশ কিন্তু ওই জায়গায় তার স্ট্যান্ডিং খুব পরিষ্কার, যে মর্যাদা এবং মানে পারস্পরিক স্বার্থের যে ন্যায্যতা অধিকার, তার ভিত্তিতেই আমরা সুসম্পর্ক চাই। আমরা কিন্তু সুসম্পর্কের জায়গা থেকে সরব না, কারণ আমরাও তো প্রতিবেশী বদলাতে পারবো না। ফলে আমাদের পররাষ্ট্রনীতি তো আমাদের মতো করে আমাদের চালিয়ে যেতে হবে। হ্যাঁ, বৈরী যদি তারা একেবারে সব কিছু আমাদের উপর চাপিয়ে দেয়, তাহলে তো আমাদের আত্মরক্ষার সমস্ত অধিকার আমাদের আছে, কিন্তু আমাদের এই যে আমাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া দরকার, এবং এই স্ট্যান্ডিংটা বজায় রাখলে শেষ পর্যন্ত ওদেরগুলো টিকবে না, সেটা কিন্তু তারাও কিছুটা বুঝতে পারছে। সে কারণে 10 তারিখে যে ভারতীয় পররাষ্ট্র সচিব আসছেন, আমি মনে করি যে এটা একটা বাংলাদেশের যে লং স্ট্যান্ডিং যে আমরা কূটনৈতিক তৎপরতা
হয়তো 9 তারিখে জি, কিংবা জি। 10 তারিখে, যাই হোক, সেটা মানে ওইটারই একটা মানে ফলাফল হিসেবে এটাকে দেখতে পারেন। আরেকটা হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে ঐক্যের জায়গা। ভারত একাই বিজেপি না, ফলে ভারতের মধ্যেও মানে নিশ্চয়ই চিন্তাশীল মানুষ আছেন, মানে বিবেকবান মানুষরা আছেন, এবং তারা নিশ্চয়ই এই 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 যে একটা সরকারি বয়ান কিংবা কিছু মেইন স্ট্রিম মিডিয়া, যে দেশের বেশিরভাগ মানে বিরোধী দলের নেতা থেকে শুরু করে সমস্ত একটা বিরাট রাজনৈতিক অংশ, বিজেপি জোটের বাইরে সবাই এই মিডিয়াকে গদি মিডিয়া বলে। তো সেই গদি মিডিয়া মানে বিজেপির কোলে ওঠা মিডিয়া, এই মিডিয়ার বিপরীতে মানে ওই মিডিয়ায় যখন এই বাংলাদেশ সম্পর্কে চিত্র দিচ্ছে, সেটা খুব সত্য হয়ে যাচ্ছে। সেটা যে একটা বিজেপির রাজনীতিরই মানে একটা প্রয়োজনে এটা করা হচ্ছে, সেইটা ভারতের বিবেকবানরা ভাববেন, এবং আমাদের দেশের মানুষের মধ্যে এই নাগরিক এবং নাগরিকের মধ্যে যে মৈত্রীর জায়গা, সেটা আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং সেই জায়গাতে আমরা সত্যটাকে প্রতিষ্ঠা করতে পারবো। এবং ওইটা আমি মনে করি যে আমাদের দিক থেকে আমাদের মানে আমাদের নীতি হওয়া দরকার, এবং সেই নীতিতে আমরা নিশ্চিতভাবে বিজয় অর্জন করব যদি আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি। তারা যতই এই মিথ্যার উপর দাঁড় করিয়ে খুব বেশি দূর তারা যেতে পারবে না। বাংলাদেশের উচিত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে ঐক্য দরকার জনগণের মধ্যে, সেটা তৈরি করা, এবং সেটার ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে জনগণকে যুক্ত করা। এখন জনগণকে আপনি ঐক্যবদ্ধ হতে বলবেন, আবার জনগণের দাবি দেওয়ার ক্ষেত্রে উদাসীন থাকলে কিন্তু হবে না। দ্রব্যমূল্য বাড়ছে, আপনারা বলেছেন, সীমান্ত হত্যা ঘটছে, মানুষের জীবনযাপনের যদি কোনো কোথাও নিরাপত্তাহীনতা থাকে, মামলা হচ্ছে, অনেকগুলো মামলা যে মানে ঠিকঠাক মতো হচ্ছে না, এবং অনেক নিরীহ মানুষও কোনো কোনো ক্ষেত্রে সেখানে কারো কারো ব্যক্তিগত কিংবা নানা ধরনের কি বলবে যে দ্বন্দ্ব চরিতার্থ করা, স্বার্থ চরিতার্থ করার জন্য তারা হয়তো মামলায় নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই সব বিষয়গুলোকে খুবই সতর্কতার সাথে, ইতিমধ্যে পুলিশের আইজিপি বলেছেন যে মানে মামলা হলেই গ্রেফতার নয়, কিন্তু আমরাও দু এক জায়গায় খবর পেয়েছি যে গ্রেফতার করা হচ্ছে, যে গ্রেফতারের কোনো কোনো মানে যৌক্তিকতা নেই, ভিত্তি নেই। তার মানে হচ্ছে এখনও ওই যে অর্থের লেনাদেনা চলছে, কিংবা ধরুন এমনকি নিয়োগের ক্ষেত্রে এই যে পুলিশের কনস্টেবল নিয়োগ হলো, তারপরে অনেক জায়গায় আমরা খবর পাচ্ছি যে অর্থের লেনাদেনা একটা ভূমিকা রাখছে। তার মানে এই জায়গাগুলোতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি দ্রব্যমূল্যের কথা বললাম, আমি চাকরির প্রশ্নে বললাম, বিভিন্ন মানে আমাদের যে শ্রেণী পেশার মানুষ, তাদের নানান দাবি দেওয়া আছে। এখন যদি বলেন যে দাবি দেওয়া নিয়ে এসছে, অনেকে এটা এই কথাটা বলে, আমি ঘোরতর আপত্তি করি যে এইটা মানে আমরা দাবি দেওয়া বন্ধ করে রাখবেন কিভাবে? সাকিব ভাই শেষ করতে হবে। জি, আমি শেষ করে এইটা বলে যে দাবি দেওয়া কিভাবে বন্ধ করে রাখবেন? যার পেটে ভাত নাই সে দাবি দেওয়া বন্ধ করে রাখবে কিভাবে? তো আমাদের তো দাবি দেওয়া পুরো ন্যায্য দাবি আপনি পূরণ করবেন। যেটা ষড়যন্ত্র করে কেউ যদি করে, তাহলে ষড়যন্ত্রকে শনাক্ত করুন, কিন্তু জনগণের ন্যায্য দাবি অভ্যুত্থানের সরকারও দীর্ঘসূত্রিতায় ফেলে রাখবে, আমলাতান্ত্রিক লাল টেপে বাধা থাকবে, এটা দিয়ে কোনো জনগণকে ঐক্যবদ্ধ করা যায় না। সাকিব ভাই এবং মাসুদ কামাল ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের ঐক্য লাগবে, এবং সেই ঐক্য সংহত করার জন্য নানা উদ্যোগ এবং আন্তরিকতা থাকতে হবে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।